সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সমাপনী বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি প্রথমেই এই সংসদে সকল সদস্য সহ আপনাকে এবং যারা এখানে সদস্য এবং সকল কর্মকর্তা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ এবং আমাদের জাতির মা বোনদের প্রতি। 15 আগস্ট আমি হারিয়েছি আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ আমার 3 ভাই এবং আত্মীয় পরিবার পরিজন। পরিবার 18 জন সদস্য মৃত্যুবরণ করেছিল ঘাতকের নির্মম বুলেটের আঘাতে। তারা শাহাদাত বরণ করে, আমি তাদের শ্রদ্ধা জানাই। করোনা ভাইরাসের কারণে দেশে এবং বিদেশে যারা মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমাদের এই সংসদে আমাদের অনেক সদস্য এবং এমনকি আমাদের একজন ক্যাবিনেট মন্ত্রী পর্যন্ত মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এমন একটা সময় মাননীয় স্পিকার, এই সংসদ অধিবেশন চলছিল যখন সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে একটা অস্বাভাবিক পরিস্থিতি, মানুষ আতঙ্কগ্রস্ত এবং সমস্ত জায়গায় করোনার কারণে অর্থনীতি চাকা বন্ধ, সামাজিক যোগাযোগ বন্ধ, অর্থাৎ একটা মানুষের জীবনের যে স্বাভাবিক ঘটনাগুলি তা সবই যেন একটা অদৃশ্য শক্তির বলে স্থবির হয়ে যায়। এই ধরনের একটা অবস্থা কিন্তু আর অতীতে কখনো দেখা যায়নি। ঠিক সেই অবস্থার মধ্যে আমরাও আমাদের দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য পদক্ষেপ নেই এবং এই করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার বিভিন্ন পদক্ষেপ যখন আমরা নিয়েছি, খুব স্বাভাবিকভাবে এটা দেখা যায় এটা একটার জন্য একটা তার ওই করোনার একটা নিজস্ব যেন একটা মানে আঘাত করার একটা পদ্ধতি রয়ে গেছে। প্রত্যেকটি জায়গায় এভাবেই দেখা গেছে, প্রথমে হয়তো একজন, তারপরে দেখা গেল 2 জন, তারপরে দেখা গেল 10 জন, তারপর এইভাবে কিন্তু বাড়তে থাকে। এবং ঠিক কিছু কিছু রিসার্চ ইনস্টিটিউট সিঙ্গাপুর থেকে শুরু করে অন্য জায়গায় বাংলাদেশ সম্পর্কে যে কথাটা বলেছিল সেটাই দেখা গেছে যে মে মাসের পর থেকে আস্তে আস্তে এখানে বাড়বে এবং এই জুলাই মাস পর্যন্ত এটা বাড়তেই থাকবে, তারপর হয়তো এক সময় আবার কমবে। এটা কিন্তু ইউরোপে সেই অবস্থা হয়েছে, আবার আমেরিকা এখনো সে ভয়াবহ অবস্থা। চীন থেকে এটা শুরু, চীন নিজে নিয়ন্ত্রণ করতে পারলেও ধীরে ধীরে এটা আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে যায়। এটা শুধু একটা জায়গা না, সারা বিশ্বব্যাপী। পৃথিবীর বোধহয় মাত্র 3-4টে দেশ ছাড়া প্রায় সব দেশেই এই করোনা দ্বারা আক্রান্ত এবং এমন একটা ভাইরাস যা চোখেও দেখা যায় না, একটা অদৃশ্য শক্তি, অথচ এর জন্য সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত। ওই অবস্থার মধ্য দিয়ে চলতে গিয়ে স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনা নেওয়া, দেশের মানুষ যেন করোনার জন্য একেবারে নিশ্চয়ই না যায়, কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখা। আবার আমরা এই দেশকে একটা উন্নত সমৃদ্ধির পথে যে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, যেখানে 2008 নির্বাচনে জয়ী হওয়ার পর 2009 থেকে আমাদের অর্থনৈতিক যে যাত্রাটা শুরু হয়েছিল, আমরা কিন্তু ধাপে 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 উন্নতির পথে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.8 থেকে 8.1 পর্যন্ত অর্জন করেছিলাম। আমাদের দারিদ্র্য সীমার হার আমরা 40 থেকে 20.5 নামিয়ে নিয়েছিলাম। মাথাপিছু আয় বৃদ্ধি করেছিলাম। এমনকি বাংলাদেশ একটা স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাটাও পেয়েছিলাম এবং আমাদের একটা লক্ষ্য স্থির করেছিলাম। কারণ 2020 সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, জাতির পিতার জন্মশতবার্ষিকী। এই জন্মশতবার্ষিকী সামনে রেখেই বাংলাদেশের মানুষের জন্য জাতির পিতা যে স্বাধীনতা দিয়ে গেছে, স্বাধীনতার সুফলটা যেন পায়, আমরা সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের অর্থনীতির যে নীতিমালা এবং কার্যক্রম আমরা পরিচালনা করে মানুষকে
ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। এবং মুজিব বর্ষ অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে 2020 থেকে 2021 সাল 2021 সালে আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। সেই সুবর্ণ জয়ন্তীর মধ্যেই যেন বাংলাদেশ আরো কয়েক ধাপ এগিয়ে যেতে পারে, দারিদ্র্যের হার যেন আরো কমে আসে, আমরা সেইভাবে কিন্তু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে করোনা ভাইরাস সবকিছুই স্থবির করে দেয়। এটা অত্যন্ত একটা কষ্টকর ব্যাপার এবং দুঃখজনক। আমরা যতদূর পেয়েছি আমরা দেখেছি অন্যান্য উন্নত দেশগুলির মৃত্যু হার প্রতিনিয়ত সেখানে যে হারে মৃত্যুবরণ করছে, আমরা কিন্তু এখানে চেষ্টা করেছি যতদূর সম্ভব মানুষকে রক্ষা করা এবং মৃত্যু হার কমানো। সেই ক্ষেত্রে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনাও নিয়েছি এবং পদক্ষেপও নিয়েছি এবং তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। আর আমাদের দেশের মানুষ যদি আরেকটু সচেতন হতো বা স্বাস্থ্য বিধিমালা যদি আরো যথাযথ মেনে চলতো, তাহলে হয়তো আরো এটা কার্যকর ব্যবস্থা নেওয়া যেত। তারপর আমি বলবো যে এই একটা স্থবির অবস্থার মধ্যেও আমরা সংসদ দেখেছি, বাজেট অধিবেশন ডাকতে সক্ষম হয়েছি এবং বাজেট দিতে সক্ষম হয়েছি এবং এই অধিবেশনটা বাজেট অধিবেশন। 5,68,000 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। আমাদের উন্নয়ন বাজেট যেটা আমরা 2,05,145 কোটি টাকার উন্নয়ন বাজেট আমরা দিয়েছি। আমি জানি যে হয়তো এটা এই করোনার কারণে সবটুকু আমরা অর্জন করতে পারবো কি পারবো না এটা নিয়ে প্রশ্ন আছে, অনেকে সে প্রশ্ন তুলেছে। আমার বাজেট বক্তৃতায় আমি এই বিষয়টা বিস্তারিত বলেছি, এখানে আমি বেশি বলতে চাই না। তারপর আমি বলবো যে আমি আশাবাদী, আর যতই ঝড় ঝঞ্ঝা দুর্যোগ রোগ শোক বালাই এগুলি থাকবেই, কিন্তু জীবন তো থেমে থাকতে পারে না, জীবন তো চলমান, জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই মনে হয় যদি কখনো সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন যেন আমরা সেই সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেটা মাথায় রেখে আমরা এই বাজেটটা দিয়েছি। যদি ভালো অবস্থা হয় আমরা এটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হব, আর যদি সারা বিশ্বে স্থবিরতা চলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু চলমান থাকবে আমাদের অর্থনীতি, সেটাই হচ্ছে বড় কথা। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছিল তার অনেকগুলি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত 2020 গ্লোবাল পিস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 104 হচ্ছে 7 ধাপ অগ্রগতি হয়ে 97তে উন্নীত হয়েছে। এত দুঃসময়েও আমরা কিছু কিছু ভালো খবরও আন্তর্জাতিকভাবে পাচ্ছি, এটাও একটা বড় কথা। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা করোনা মোকাবেলার জন্য ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি, যেমন সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছি। এটা ইতিমধ্যেই আমি বাজেট বক্তৃতা বলেছি, আবার সংক্ষেপ আমি পুনরাবৃত্তি করি যে ইতিমধ্যে আমরা প্রায় 2,35,53,055টি পরিবার ত্রাণ সহায়তা পেয়েছে, যেখানে প্রায় 10,43,65,800 জন মানুষ এই সুবিধা ভোগ করে। 2,11,167 মেট্রিক টন চাল এবং 25,86,72,264 টাকা আমরা বরাদ্দ করেছি। আর তাছাড়া 2,44,043টি মসজিদে আমরা 122 কোটি 2,15,000 টাকা, কওমি মাদ্রাসায় প্রায় 17 কোটি টাকা, 4,569টি ইউনিয়নে 46,000 গ্রাম পুলিশ বা দফাদার বা মহল্লাদার তাদের জন্য 6 কোটি টাকা এবং এইগুলি বিশেষ অনুদান কিন্তু আমরা দিয়েছি। অর্থাৎ আমরা যেমন ত্রাণ বিতরণ পাশাপাশি সমাজের একেবারে মানে কোন কোন শ্রেণীতে নিম্নবিত্ত মধ্যবিত্ত বা সব তাদের জন্য আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি। 1,59,00,000 পরিবারকে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে, 50 লক্ষ মানুষকে 2,500 টাকা অনুদান প্রদান এটা অব্যাহত আছে। এই টাকাটা
যেহেতু তালিকা করা হচ্ছে, তালিকাগুলি আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছি এবং সব টাকা পয়সা কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে সরাসরি যার যার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সবথেকে প্রণোদনা আমরা বেশি দিচ্ছি কৃষিতে। কাজে সেদিক থেকে আমরা এভাবে যেমন সাহায্য করে যাচ্ছি, আর আমাদের একটা নীতিমালাও আমরা নিয়েছি যে করোনা মোকাবেলা আমাদের করণীয় কী, এটা একান্তভাবে দরকার। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের ব্যয় এক্ষেত্রে যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাবে, কাজে সরকারি ব্যয় আমরা বৃদ্ধি পাবো, অর্থাৎ সেখানে যাতে আরও বেশি করে কর্মসৃজন হয়, মানুষ যেন একেবারে ঘরে বসে না থাকতে হয়, তাদের যদি কিছু কাজ করতে পারে সেটা ব্যবস্থা নেওয়া। আমরা আর্থিক সহায়তা প্রদানটা বৃদ্ধি করব, কারণ অনেকেই এখন কাজ হারিয়ে ফেলছে, তাদের পরিবার নিয়ে অসহায়। আমি যতটুকু পারি, আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, তারপরেও আমরা এই সহায়তাটা আমরা বৃদ্ধি করব, এটা আমাদের সিদ্ধান্ত এবং সেটা আমরা করে যাচ্ছি। সামাজিক সুরক্ষার আওতাটা বৃদ্ধি করা, আর তাছাড়া কিছুদিন আগে যেমন আমরা ঘূর্ণিঝড় আমফান মোকাবেলা করলাম, সামনে বন্যা, ইতিমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্যা, এই বন্যার পানি যখন নেমে আসবে তখন আমাদের দক্ষিণ অঞ্চল প্লাবিত হবে। ইতিমধ্যে মধ্য অঞ্চল আসতে শুরু করেছে, এটা আমাদের একটা মানে বাংলাদেশের একটা রুটিন কাজ, মানে এটা আমাদের পরিবেশে এটা হয়, এটা প্রতি বছরই বন্যার সময় যখন একটু বেশি বন্যা আসে এটা দেখা যায়। এই যে এটা আমাদের জানা আছে দেশটা যে কখন কোন এলাকা প্লাবিত হতে পারে। আমরা ইতিমধ্যে যেখানে বন্যা কবলিত এলাকা, প্রত্যেক জায়গায় রিলিফের ব্যবস্থা, তাদের সুরক্ষার ব্যবস্থা, তাদেরকে থাকার সব ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। আর বাজারে মুদ্রা সরবরাহটাও বৃদ্ধি করা, সেটাও আমরা নিচ্ছি। পাশাপাশি মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসের দামটা যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে আমি দৃষ্টি দিচ্ছি। আমরা চেষ্টা এই জন্য করে যাচ্ছি যে আমাদের দেশের অর্থনীতি যেভাবেই আমি পারি অন্তত গতিশীল রাখা, সেদিকে লক্ষ্য রেখা হচ্ছে সরকারি কাজের পাশাপাশি। আজকে আমি এখানে একটু বলবো যে আমরা কিন্তু শুধুমাত্র সরকারিভাবে যে সাহায্য দিচ্ছি তা না, আমরা নিজেরাও কাজ করার চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে। এবং আমি আহ্বান করেছি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ যা যা আছে, স্বেচ্ছাসেবক লীগ সকলকে। সেটা আমি বলবো যে করোনা ভাইরাসের মহামারীতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন জনগণের পাশে থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করেছে এবং সবসময় যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের আওয়ামী লীগের একটা কাজ, আমরা সবসময় করি। আমাদের সকল সহযোগী সংগঠন তার এই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সারা দেশে 1,25,08,081 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এটা আমাদের স্থানীয় লোকেরা যারা সকলে মিলে করেছে, আমাদের সংসদ সদস্য থেকে শুরু করে আমাদের দলের লোকেরা করেছে। পাশাপাশি 10,52,18,000 টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর বাইরে পিপি, চশমা, মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস, ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীও আমরা বিতরণ করেছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, কৃষকের ধান, স্বেচ্ছাসেবক লীগ, এরা সকলে মিলে কিন্তু কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি যখন আহ্বান করেছি যে আমাদের কৃষকরা আজকে ধান কাটার লোক পাচ্ছে না বা সময় চলে যাচ্ছে, তার জন্য কী কী করণীয় আমরা সেভাবে ব্যবস্থা নিয়েছি। আমাদের সারা দেশে আমরা যে একটা হিসাব বের করেছি যে প্রত্যেকটা বিভাগে আমাদের যারা কাজ করেছেন তারা কিভাবে এই সাহায্যটা দিয়েছে। মাননীয় স্পিকার, যেমন আমরা আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, অন্যান্য এবং ভাতৃপ্রতি সংগঠন, তারা সকলেই এই বিনামূল্যে খাদ্য বিতরণ থেকে শুরু সব কাজ করেছে। যেমন যুবলীগ এই সংকটে দেশের বিভিন্ন জায়গায় লাশ দাফনে তারা কর্মীরা কাজ করেছে। যুবলীগের পক্ষ থেকে মহামারীতে 42 লক্ষ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। কৃষকদের 2,500 হেক্টর জমি ধান কেটে দিয়েছে যুবলীগ কর্মীরা। মুজিব বর্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি তা অব্যাহত রেখেছে, আর তাছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছে। আমাদের কৃষক লীগ বিরাট ভূমিকা কৃষক লীগ পালন করেছে। কৃষক লীগের পক্ষ থেকে 28,820 জন কৃষক ভাই বোন ও জনসাধারণের মাঝে মানবিক উপহার প্রদান করা হয়। 11 এপ্রিল 2020 ইংরেজি থেকে বোরো ধান কর্তনে প্রথম পর্যায়ে 12টি হটলাইন সার্ভিস ও পরবর্তী আরও 10টি সহ মোট 22টি হটলাইন সার্ভিস
চালুর মাধ্যমে কৃষকদের সেবা প্রদান করা হয়। সমস্ত নাম্বারগুলি আছে, আমি আর পরে সময় নষ্ট করতে চাই না। চালুকৃত হটলাইন সার্ভিসের আওতায় বোরো ধান কর্তনের জন্য উত্তরবঙ্গ থেকে হাওড়া অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে 4,570 জন যে কৃষি শ্রমিক ধান কাটতে গেছে তাদেরকে সহায়তা করেছে। চালুকৃত হটলাইনের আওতায় সারা দেশে 10টি অঞ্চলে কৃষক 25,533 শতক পরিমাণ জমি বোরো ধান কেটে দিয়েছে, আর তা কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। আর সরকার কর্তৃক কৃষকদের সরাসরি 8 লক্ষ মেট্রিক টন বোরো ধান কেজি প্রতি 26 টাকা দরে ক্রয়। প্রকৃত কৃষক তালিকা প্রণয়নে ও ধান সরবরাহে কৃষকদের সহায়তা প্রদানের জন্য 5 সদস্য বিশিষ্ট 10টি আঞ্চলিক কমিটি ও 5 সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও 10 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন ও কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। সারা দেশে 30 জুন পর্যন্ত কৃষক লীগের নেতাকর্মীরা 43,000 বৃক্ষরোপণ করেছে। পরিবেশের জন্য এটা দরকার। পহেলা আষাঢ় থেকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করোনা সংকট মোকাবেলায় দেশব্যাপী সচেতনতামূলক লিফলেট, মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সারা দেশের 10 লাখ অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও জরুরি খাদ্য সহায়তা পেতে স্বেচ্ছাসেবক লীগের কল সেন্টার চালু ও সেবা প্রদান অব্যাহত রয়েছে। হেলথ সার্ভিস চালু করে কল সেন্টারের মাধ্যমে প্রায় ফ্রি টেলিহেলথ সার্ভিস সেবা গ্রহণ করেছে 9,545 জন। করোনা রোগী ও লাশ পরিবহনে দেশব্যাপী 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করেছেন 1,240 জন। সারা দেশে 24টি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। করোনা রোগীর লাশ গোসল, দাফন, জানাজা, সৎকার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের টিম কাজ করেছে। আপনারা জানেন যে এই করোনা হলে পরে আত্মীয় স্বজনও লাশ ফেলে দিয়ে চলে যায়, তখন আমাদের পুলিশ বাহিনী তারাও বিরাট কাজ করে গেছে, তারাও এই করোনার লাশ এবং মানুষের চিকিৎসা সেবা দিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিজিবি, আনসার বিডিবি এরাও যখন কাজ করেছে, সাথে আমাদের দলের কর্মীরা তারাও কিন্তু একসাথে কাজ করেছে। দেশ জুড়ে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। আর রমজান মাসে ইফতার বিতরণ করেছে মানুষের মাঝে। ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেখানে মানবিক সহায়তা দিয়েছে। আর মুজিব বর্ষে দেশব্যাপী 5 লক্ষ বৃক্ষরোপণের বিতরণ কর্মসূচি অব্যাহত আছে। তারা শুধু রোপণকারীরা চারা বিতরণও করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক ইজি বাইক চালিয়ে করোনা রোগী বহন করার সহযোগিতা করেছে। আর বিপণী বিতানে ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিকের সহায়তা স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে। তারা ভলান্টিয়ার সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী ছাত্রলীগ 4,68,000 হ্যান্ড স্যানিটাইজার ও 6,47,000 মাস্ক বিতরণ করেছে। এবং তারা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ফর্মুলা নিয়ে সেগুলি তৈরিও করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে বসে তৈরিও করেছে অন্য জায়গায়, এবং সেগুলি তারা বিতরণ করেছে। নেতাকর্মীরা নিজ উদ্যোগে জীবাণুনাশক সামগ্রী যেমন সাবান, তারপর হ্যান্ড ওয়াশ বিতরণ করেছে। দেশব্যাপী ছাত্রলীগ কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। সারা দেশে কৃষকের প্রায় 96,000 শতাংশ জমি ফসল কাটার সহযোগিতা করেছে। অনেক জায়গায় আমাদের ছাত্রলীগের ছেলেরা বা আমাদের আওয়ামী লীগের নেতারা তারা এই হারভেস্টার মেশিন নিজেরা চালিয়ে কৃষকদের সহায়তা করেছে। এমনকি আমাদের এমপিরাও করেছে। শ্রমিক সংকটে উপকূলীয় অঞ্চলে লবণ চাষি এবং ভুট্টা চাষি তাদের পাশেও ছাত্রলীগ দাঁড়িয়েছে এবং সহযোগিতা করেছে। সারা দেশে অসহায় কৃষকদের 1,28,000 কেজি উন্নত মানের ফসলি বীজ বিতরণ করা হয়েছে। ভাসমান মানুষ, পথশিশু প্রায় 4,56,000 মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র ঈদ উপহার হিসেবে তারা বিতরণ করেছে। মানবিক সহায়তা হিসেবে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধা বঞ্চিতদের মাঝে মৌসুমী ফল, খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়। পাশাপাশি রমজান মাস জুড়ে দেশব্যাপী সেহরি ইফতার বিনামূল্যে বিতরণ করে। 18,550 জন হিজড়া সম্প্রদায়ের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারা সরবরাহ করে, ছাত্রলীগ সরবরাহ করে। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত 25টি জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তা, ব্রিজ, কালভার্ট মেরামত সহ 4 লক্ষাধিক মানুষকে ত্রাণ সহায়তা দেয়।
দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত মৃত প্রায় 60 জন মৃত ব্যক্তির লাশ দাফন করেছে ছাত্রলীগ। হ্যালো ছাত্রলীগ সেবা বিভিন্ন স্থানে চালু করায় হ্যালো ছাত্রলীগ সেবা অ্যাপস হ্যালো ছাত্রলীগ সেবার মাধ্যমে দেশব্যাপী 2,92,000 মানুষ বিভিন্নভাবে সহায়তা পেয়েছে। ছাত্রলীগ থেকে প্রায় 22,000 মানুষ টেলিমেডিসিন সেবা পেয়েছে এবং দেশব্যাপী প্রায় 77 জন প্লাজমা দান করা হয়। পাশাপাশি রক্তদান কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। তারা সবজি যখন বাজারে সবজি কৃষক বেচতে পারে না, তখন তারা সেই সবজি কিনে বিনা পয়সায় মানুষের মাঝে বিতরণ করেছে। এই ফ্রি সবজি বাজার থেকে দেশব্যাপী 62,000 মানুষ উপকৃত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে কাজ করেছে নেতাকর্মী। এর মধ্যে অনলাইনে ক্যাম্পেইন সহ 28,72,000 মানুষকে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করেছে। কারণ আমাদের দেশের মানুষ একটু সচেতনতা কম, কাজে সবসময় ছাত্ররা যদি তাদের পাশে দাঁড়ায় বলে তারা একটু শোনে। সেজন্য তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া, যথাযথ স্বাস্থ্যবিধি কীভাবে মেনে চলতে হবে বা সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখতে হবে, এ ধরনের প্ল্যাকার্ড, লিফলেট ও সচেতনতামূলক কর্মসূচি হিসেবে মাইকিংও তারা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে 56টি ডিসইনফেকশন চেম্বার এবং 120টি বুথ স্থাপন করেছে। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রায় 2,000 মানুষকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করেছে। ছাত্রলীগের উদ্যোগে 22,62,000 বৃক্ষ রোপণ করেছে। এই কর্মসূচি অব্যাহত আছে এবং তারা এটা অব্যাহত রাখবে। এটা আমাদের নির্দেশ আছে যে প্রত্যেকে অন্তত 3টা করে গাছ লাগাবে। এটা আমাদের মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠন এই পুরো আষাঢ় মাস ধরে এবং তারা বৃক্ষরোপণ করে যাবে। মুজিব বর্ষ হিসেবে এটা আমাদের নির্দেশই আছে যে সকলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। এটা আমাদের পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখবে। শিক্ষার্থীদের বাসা ও মেস ভাড়া সমস্যার সমাধানেও এরা সহায়তা করেছে। আমাদের শ্রমিক লীগ তারাও প্রায় 7 লক্ষাধিক নিরন্ন ভাসমান শ্রমিকদের খাদ্য বিতরণ করেছে এবং 65,000 মাস্ক বিতরণ করেছে। 70,000 দুস্থ শ্রমিক ইফতারি বিতরণ করেছে ও 5 লাখ বৃক্ষ রোপণ করেছে। এইভাবে আমরা আমাদের দলের কর্মীদেরও কাজ মানে পাশে মাঠে নামিয়েছি এবং তারা সেইভাবে নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে। যেখানে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বর্ডার গার্ড এবং আনসার বিজিবি সহ তারা যেমন কাজ করে যাচ্ছে, পাশাপাশি এরাও একইভাবে কাজ করে যাচ্ছে। মানে স্পিকার, আমার মনে হয় আমাদের তো অনেক রাজনৈতিক দল আছে, সমালোচনা অনেকেই করে যাচ্ছে, এমনকি বহু এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক বর্তমানে কতজনকে চোখে পড়ে যারা কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়ে? সেটাই আমার প্রশ্ন। ঘরে বসে সমালোচনা, বাজেটের খুঁত ধরা, কাজের খুঁত ধরা, সেগুলো অনেকে ধরতে পারেন, এটা ঠিক। কিন্তু মাঠে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করা, এই কাজগুলি সেখানে কিন্তু আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক যারা, আমরাই মানুষের পাশে দাঁড়াই। অনেক মানুষ আছে মানুষ স্পিকার যারা হয়তো হাত পাততে পারছে না, তাদের কোনো আয় নেই, গোপনে তাদেরকে খাবার দাবার জিনিস সরবরাহ করা হয়। এমনকি ঢাকা শহরে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এবং বিভিন্ন অঞ্চলে আমাদের যে কমিটিগুলি তারাও কিন্তু সেভাবে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। কিন্তু এটা যারা নিচ্ছে তারা কিন্তু চায় না যে তাদের নামটা প্রচার হোক, আমরাও চাই না, ঠিক আছে, কারণ এটা তাদের একটু মানে আত্মাভিমানে লাগে, কিন্তু তাদের যে কষ্ট না পায় সেদিকে আমাদের দৃষ্টি আছে। আমরা সেভাবে পাশাপাশি আমাদের যেমন সরকারিভাবে যেমন দিচ্ছি, আবার দলীয়ভাবেও কিন্তু আমরা সমানভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছি। এবং এটাই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এনেছে। ইতিমধ্যে যেমন চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য আমরা 2,000 ডাক্তার এবং 6,000 নার্স নিয়োগ দিয়েছি। পাশাপাশি আরও 2,000 ডাক্তারের পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া হেলথ টেকনোলজি, কার্ডিওগ্রাফার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট 3,000 পদ সৃষ্টি করা হয়েছে। আমরা সেগুলিও দেব এবং যারা কাজ করেছে এই সময়
কারণ যখন এই যে মাননীয় স্পিকার অনেক কথা বলতে পারেন, টেস্ট করবার জন্য খুব ভালো টেকনিক্যাল লোক দরকার হয়। এই লোক পাওয়া কঠিন, কারণ একজনের বাড়িতে যে তারা নমুনা সংগ্রহ করছে, যেতে তাদেরকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। অনেক সময় পাড়ার লোক ঢুকতে দেবে না, বাড়িতে যেতে দেবে না, তারা নমুনা নিতে দেবে না, এই ধরনের প্রতিবন্ধকতাও। এবং ওই পোশাক টোশাক দেখলে তো মোটেও এলাকায় ঢুকতে দেবে না। এমনকি যারা নমুনা সংগ্রহকারী তারা একসময় ওই সমস্ত পোশাকগুলি খুলে ব্যাগে করে নিয়ে যে বাড়িতে যাবে, ঢোকার মুখে যে ওগুলি পরে তারপর তারা যে দরজা নক করেছে এবং তাদের কাছে নমুনা সংগ্রহ করেছে। এমনকি সাধারণ মানুষ অনেক সময় তাদেরকে আঘাত করেছে। এই খবর তো আপনারা রাখেন না অনেকে। আমি বলবো মাননীয় স্পিকার আমাদের বিরোধী দল অনেক কথা বলেছে, তারা কিন্তু খবরটা কোনোদিন রাখে না। হয়তো আজকেই প্রথম শুনলেন তারা যে এরকম ঘটনাও ঘটেছে বাংলাদেশে, যে নমুনা সংগ্রহকারীদের যেতে দেয় না, তাদের দিতে চায় না, কিন্তু আমাদের করতে হয়েছে এভাবে। তারপরে যখন আস্তে আস্তে মানুষকে এটা বলে সচেতন করা হয়েছে, তখন তারা অনেকে বলেন যে এগিয়ে এসেছে। প্রথমে ভীষণ বাধার সম্মুখীন হতেছে। তা আমরা এই টেকনিশিয়ানদের যারা এইভাবে কাজ করছে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে নীতিমালার কিছু সমস্যা আছে। আমরা নীতিমালাটা বড় কথা না, যারা এই দুঃসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তাদের সকলকে আমাদের দেখতে হবে এবং তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, এবং সে ব্যবস্থা আমরা নিচ্ছি, সেবা আমরা কাজ করেছি। এবং এই ডাক্তার নার্স যাদেরকে আমরা বিভিন্ন হাসপাতালে কিন্তু যথেষ্ট বেড এবং সব রকম সুবিধার ব্যবস্থা করা হয়েছে, এবং ডাক্তার নার্স যারা কাজ করছে এবং টেকনিশিয়ানরা তাদেরকে তাদের পরিবার থেকে আলাদাভাবে রাখার জন্য হোটেল ভাড়া করে তাদের থাকা খাওয়া হাত খরচ সব দিয়ে রাখা হচ্ছে। সেখানে খরচ তো হবেই। হ্যাঁ, এটা ঠিক, যেসব কাজ করতে গেলে বাংলাদেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে ৭৫-এর পরে যারা এই রাতে অন্ধকারে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা এসেছিল তারাই। হ্যাঁ, কারণ অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতা কুক্ষিগত করবার জন্য এরা মানুষকে দুর্নীতি শিখিয়েছে, কালো টাকা শিখিয়েছে, ঋণখেলাপি শিখিয়েছে। জি, তারা একটা সমাজকে কলুষিত করে দিয়ে গেছে। মানুষ যে আগে একটা আদর্শ নিয়ে চলতো, নীতি নিয়ে চলতো, দীর্ঘদিন এই দেশে এই মিলিটারি ডিক্টেটরশিপ এদেশের মানুষের চরিত্র হরণ করেছে। কারণ তাদের অবৈধ ক্ষমতাকে নিষ্কণ্টক করা, এটাই ছিল তাদের লক্ষ্য। তো যেখানে এইভাবে বছরের পর বছর এই বীজগুলি, দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে, আপনি এটা তো মহীয় হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, তাই মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। সেই ক্ষেত্রে আবার আপনি জানেন মাননীয় স্পিকার যে এই চরিত্রহীনতাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিল। তো সেখান থেকে আপনি যতই চেষ্টা করেন এটা মূলোৎপাটন করা যথেষ্ট কঠিন। তারপরেও এর মধ্যে আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন, এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি, আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগে তো দুর্নীতিটাই নীতি ছিল, অনিয়মটাই নিয়ম ছিল, তো সেইভাবেই রাষ্ট্র চলেছে। কিন্তু আমরা আসার পর সেগুলি, আওয়ামী লীগ আসার পর সেগুলি আমরা মোকাবেলা করার চেষ্টা করছি, যতদূর পারি সেগুলো আমরা শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আগেই বলেছি যে এই অনিয়মগুলি আমরা নিশ্চয়ই মানব না, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং নেবটা অব্যাহত থাকবে। আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আসলে প্রাকৃতিক দুর্যোগটা নিয়ম করেই আসে। ঘূর্ণিঝড় গেল, এখন বন্যা, আবার এর মধ্যে করোনা তো আছেই, তার সাথে এখন আবার বন্যা। ইতিমধ্যে কয়েকটি এলাকায় যেমন
রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, মাদারীপুর 12টা জেলায় প্রতিটিতে যে বন্যা দেখা দিয়েছে সেখানে আমরা ইতিমধ্যেই 2000 প্যাকেট করে মোট 24,000 শুকনো অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া আছে। তাছাড়া 64 জেলায় 10,900 মেট্রিক টন চাল বরাদ্দ এবং 1,73,00,000 নগদ টাকা বরাদ্দ রয়ে গেছে, যাতে করে কোনো দুর্যোগ আসার সাথে সাথে অপেক্ষা করতে না হয়, সাথে সাথে যেন ত্রাণের কাজ চালু করতে পারে। আমরা আগাম সেই ব্যবস্থা নিয়ে রেখে দিয়েছি, কারণ বন্যা, নদী ভাঙন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদি এই ধরনের ক্ষতিগ্রস্ত যখন মানুষ হয় তাদের মানবিক সহায়তার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। এবং আমরা জানি যে আমাদের দেশের প্রকৃতি সম্পর্কে আমাদের জানা আছে এবং সেটা জেনেই আমরা সেই ধরনের ব্যবস্থা নেই, যাতে করে আমাদের দেশের মানুষকে আমরা সুরক্ষিত রাখতে পারি বা তাদের কষ্ট কমাতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপগুলি নিয়ে থাকি। আমরা উপকূলীয় অঞ্চলগুলিতে বিভিন্ন কাজ করেছি, সেগুলো আমি আজকে বিস্তারিত বলবো না। আমি শুধু বলবো যে আমরা যে বাজেটটা দিয়েছি সেই বাজেট আমি ধন্যবাদ জানাই আবারও আমাদের অর্থ মন্ত্রণালয়কে। এই করোনাকালীন সময়ে যারা এই বাজেটটা প্রণয়ন করেছে, নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তারা বসে মিটিং করে তারপর বাজেটটা প্রণয়ন করা, যেটা একটা বড় চ্যালেঞ্জ, অনেক দেশ করতেও পারেনি, অনেক উন্নত দেশই পায়নি, কিন্তু আমরা করেছি, সেটা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি কালকেই আমার প্রস্তুতেও বলেছি যে প্রবাসী যারা, তাদের জন্য আমরা কি কি করেছি সেগুলি আমি এখানে বলতে চাই না। তারপর বলবো যে আমরা সামাজিক সুরক্ষাকে সবসময় গুরুত্ব দিই। আমাদের যেমন প্রথমবার যখন সরকার এসে তখন থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভাতার মানুষের সংখ্যাও আমরা বাড়িয়েছি, ভাতার পরিমাণও বাড়িয়েছি। যারা দুস্থ তাদের জন্য আত্মকর্মসংস্থার ব্যবস্থা করেছি। তাছাড়া আপনারা জানেন যে 19টা প্যাকেজে প্রণোদনা দিয়েছি, বিস্তারিত আমার বাজেট বক্তৃতা আছে। কাজে এটা দিয়েছি এই জন্য যে প্রত্যেকেই যেন তার অর্থনৈতিক কর্মকাণ্ডটা সচল রাখতে পারে। খুব বেশি করা সম্ভব না, তবে এবার বাজেটে আমরা সবসময় সরকার গঠন করার পর থেকে এটা আমার 17তম বাজেট। আমাদের বাজেট ডেফিসিট আমি কখনো 5 ভাগের উপর উঠতে দেয়নি, কিন্তু এবার আমরা বলছি যে না, টাকা লাগে আমরা দেব, কিন্তু করোনার কারণে আমার অর্থনীতি স্থবির না হয় সেজন্য আমরা বাজেট ডেফিসিট 6 ভাগ রেখেছি। আর ধার করেই দেওয়া পাট কলগুলি এখন তো আসলে এখন সারা মানে যেহেতু বিশ্বব্যাপী এই স্থবিরতা, এই পাট কলের শ্রমিকদের গত 1 বছর ধরে তাদের বেতন এরা আমি সরকার পক্ষ থেকে আমি এখান তাদেরকে সরাসরি তাদের মানে অ্যাকাউন্টে মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দিতাম, বিজিএমসিটা জোগাড় করতে পারে না। তো এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। 25,000 শ্রমিক এবং তার সাথে আরও অনিয়মিত শ্রমিক, তাদের বেতনটা সরকারের পক্ষ থেকে বছর পর বছর দিয়ে যেতে হবে। আর এই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে সবচেয়ে পুরনো, সেই 60-এর দশকে 50-এর দশকে করা। তো এই ইন্ডাস্ট্রি দিয়ে আসলে লাভ করা সম্ভব না। সেজন্য আমরা চাচ্ছি যে এটাকে আমরা নতুনভাবে তৈরি করা, কারণ পাটের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। পাট আমাদের অর্থকরী ফসল। পাট একদিকে যেমন কৃষি পণ্য, অপরদিকে ইন্ডাস্ট্রি, এই দুটোই। এবং আজকে আমরা জুট জিনোম আবিষ্কার করেছি, পাটের জন্ম রহস্য আবিষ্কার করেছি, পাট থেকে বিভিন্ন গবেষণা করে করে বিভিন্ন পাটজাত পণ্য আমরা আবিষ্কার করছি। তো সেগুলো আমাদের উৎপাদন করতে হবে, সেগুলো আমাদের দেশের কাজে লাগবে, বিদেশে রাখতে হবে। আর এখন পরিবেশ রক্ষার জন্য যেহেতু সিনথেটিকের উপর সকলেই এখন ওর থেকে মুক্তি চায়, সেখানে পাট হচ্ছে একটা বিকল্প। কাজে এখানে আমাদের একটা বিশাল সম্ভাবনা বিশ্বব্যাপী রয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে সময় উপযোগী করতে হবে, আধুনিক করতে হবে, নতুন করতে হবে। সেই জন্য আমরা আমাদের পাট চাষি, পাটের যারা শ্রমিক, তাদের যে মজুরি টাকা, যে পাওনা দেওনা যা ছিল সব মিলিয়ে আমরা একবার প্রায় 5,000 কোটি টাকা তাদের জন্য। তো সেখানে সব টাকা তাদের হাতে দেবো না, কারণ ক্যাশ টাকা দিয়ে দিলে পরে তখন দেখা যাবে মেয়ের জামাই, ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন, শালা, বউ সব এসে হুমড়ি খেয়ে পড়বে এবং ভাগ যাবে। আমি বলছি অর্ধেকটা সঞ্চয়পত্র করে দেবো, পারিবারিক সঞ্চয়পত্র, যেখানে 11% মতো তারা পাবে এবং সেখানে ভালো টাকা সে প্রতি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক কাজে পাবে, যা তার
প্রতিদিন কাজ করে মাসে যে মজুরি পেতে তার বেশি টাকাই পাবে, সেটা আমরা হিসাব করছি। যা পাওনা ছিল সব আমরা শোধ করে দেবো, দিয়ে এটাকে আমরা নতুনভাবে করব। আর এখানে যারা আগ্রহী তাদেরকে আমরা আবার ট্রেনিং দেব, ট্রেনিং দিয়ে এই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ করে তাদেরকে তৈরি করবো। কারণ পাট কল চালু হলে এদের অভিজ্ঞতা যাদের আছে তারাই আবার নতুন করে চাকরি পাবে, কিন্তু এই সময়টা তাদেরকে আমরা এইভাবে বেতন দিয়ে আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা আমাদের পাটের যে বিশ্ব বাজারটা এবং পাটজাত পণ্যের যে বাজারটা সেটা যেন আমরা ধরতে পারি, সেই চিন্তা করে আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। আমরা এইভাবে আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছি। মাননীয় স্পিকার, বাজেট আমরা ইতিমধ্যে বাজেট বাস্তবায়নের কাজ আমরা শুরু করে দিয়েছি। আমরা আশা করি যে এই দুঃসময়টা আর থাকবে না, এখান থেকে সারা বিশ্ব মুক্তি পাবে, আমরাও মুক্তি পাবো। তবে আমি আবারও বলবো আমার দেশের জনগণকে এবং আমাদের যারা মাননীয় সংসদ সদস্যরা আছেন, স্বাস্থ্যবিধিটা সবাই যদি একটু মেনে চলেন তাহলে এই করোনা থেকে মুক্তি পেতে পারেন। আরেকটা হচ্ছে করোনার সবচেয়ে বড় জিনিস, মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক, করোনা শুনলেই মানে মৃত্যু ভয় পেয়ে বসে। ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, মৃত্যু তো আছেই, মৃত্যু তো অবধারিত, জন্মিলে মরিতে হবে অমর, কে কোথায় হবে চিরস্থায়ী কবে দিন, হায় রে জীবন না, এটা তো কবি বলে গেছেন। কিন্তু তাই বলে আমি মরার আগে মরবো না, মরার আগে মরবো না, মরণকে জয় করতে হবে। কাজে করোনার ভয়ে আর আতঙ্কিত হবো কেন? হ্যাঁ, নিজেকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয় সেটা করতে হবে, কিন্তু মনে সাহস রাখতে হবে। এবং যাদের করোনা হবে তাদেরও, আমাদের এখন অনেকেই করোনায় রোগে আক্রান্ত। আমি যতদূর পারি সবার সাথে ফোনে একটু কথা বলি আমি এই জন্য মনে করি একটু সাহস দিই, তারা কেমন আছে খোঁজ নিই, খবর নিই, চিকিৎসাটা ঠিক মতো পাচ্ছে কিনা, না পেয়ে ব্যবস্থা নেওয়া, সেগুলো আমরা নিচ্ছি। আমি এটুকু চাই যারা করোনা রোগে আক্রান্ত তারা আল্লাহর রহমতে সুস্থ হয়ে আসুন, কারণ আমাদের সুস্থ হওয়ার হার অনেক বেশি। যাদের অন্যান্য শারীরিক অসুবিধা আছে বা বয়স, তাদের হয়তো মৃত্যুবরণ করছেন। এটা মৃত্যু কারোর কাছে কাম্য না। আমি চাই না যে এই রোগে কেউ মারা যাক, সবাই সুস্থ হয়ে ফিরে আসুক। আমাদের মাননীয় দুজন সদস্য করোনা জয় করে ফিরে এসেছেন, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং আমাদের সাবেক চিফ শহীদ দুজনেই এসছে। তো আমরা বলবো যেভাবে করোনা সবাই জয় করার জন্য সকলের মনে সাহস রাখতে হবে আর স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে, সেটুকু আমি সবাই দেশবাসীকে আহ্বান জানাবো। আমি এই বলে আমি আর সময় নিতে চাই না মাননীয় স্পিকার, আমি জানি অনেক সময় নিয়ে নিলাম। আসলে এত কথা বলার থেকে আর আমাদের বিরোধী দল থেকে এত কথা বলতে সবগুলো উত্তর দিতে গেলে আরো সময় লাগবে। তো যাই হোক, আমার মনে হয় আমার কথার মধ্যে দিয়ে উত্তর পেয়ে গেছেন। আমি সংসদ পরিচালনায় মাননীয় স্পিকার আপনাকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ দীর্ঘদিন বসে কিভাবে সংসদে স্বাস্থ্যবিধি মেনে কতজন সদস্য কি তার সিট সব কিছু আপনি যেভাবে করেছেন সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদের উপনেতা এবং মাননীয় আমাদের ডেপুটি স্পিকারকে, আমাদের চিফ হুইপবৃন্দ, তারা অত্যন্ত পরিশ্রম করেছে। কারণ আপনারা জানেন যে এই স্বাস্থ্যবিধি মানতে যে সিট নিয়ে বসা, কে কোথায় বসবে না বসবে সেগুলি ঠিক প্রতিনিয়ত তাদেরকে যথেষ্ট ব্যতিব্যস্ত থাকতে হয়েছে, সেজন্য তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। এবং সমস্ত সংসদ সদস্যকে যে তারা যাদের নাম দিয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই তারা নিয়ম মেনে চলেছেন। আমি বিরোধী দলের নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্য তাদের ধন্যবাদ জানাই যে এর মধ্যেও প্রতিটি বিলে, যে কটা বিল আমরা 5টা বিল পাস করেছি, প্রত্যেকটা বিলে আপনাদের সংশোধনী এবং বিশেষ করে আমাদের বাজেটে আমরা বিরোধী দলের কাছ থেকে অনেক সংশোধনী পেয়েছি, গ্রহণও করেছি। কাজেই এই অংশগ্রহণের জন্য আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে সহযোগিতা করেছে যে আমরা আরো ভালোভাবে যেন এই বাজেট প্রণয়ন এবং আইনগুলি ভালোভাবে পাস করতে পারি। সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই সভাপতি মণ্ডলীর সদস্যকে এবং মাননীয় ডেপুটি স্পিকারকে, আর সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ সকল
কর্মচারীবৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আরও ধন্যবাদ জানাই। পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা কর্মচারীবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। সংসদ ভবনে এসে মাননীয় সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে কোভিড-19 টেস্ট করানোর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই শেরেবাংলা নগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারকে, কারণ সংসদ সদস্য সকলকে এই ফাঁকে একটা ভালো কাজ হয়ে গেছে, সবার করোনা টেস্ট হয়ে গেছে, যেটা আমার মনে হয় সকলে এখন একটু আশ্বস্ত হয়ে চলতে পারেন। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের চলতি 8ম অধিবেশন, অর্থাৎ যেখানে আমরা 2020 সালে বাজেট দিয়েছি, বাজেট অধিবেশন, এই 2020 সালে বাজেট অধিবেশন গত 10 জুন 2020 তারিখে শুরু হয়। প্রায় 1 মাস চলার পর আজ সমাপ্ত হতে যাচ্ছে। অধিবেশন চলাকালে করোনা ভাইরাসের ঝুঁকি সত্ত্বেও সংসদ সচিবালয়ের কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করে বাজেট আলোচনা সহ বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও নিষ্পত্তিতে সহায়তা করেছেন। এছাড়া সংসদ সচিবালয়, বিটিভি ও গণপূর্তের বেশ কিছু কর্মচারী আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইনে অবস্থান করেও সংসদ অধিবেশনের দায়িত্ব পালন করেছেন। গত 11 জুন তারিখে চলতি অধিবেশনে সংসদে 2020-21 অর্থবছরের বাজেট পেশ হয়। করোনা পরিস্থিতিতে বাজেটের উপর আলোচনা এবার সীমিত রাখা হয়। বাজেটের উপর সাধারণ আলোচনায় সরকার বিরোধী দলের 22 জন সংসদ সদস্য সহ মোট 5 ঘন্টা 18 মিনিট আলোচনা করেন। বাজেট সংক্রান্ত 3টি বিল সহ মোট 5টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়। এছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্ন, সাধারণ প্রশ্ন, অন্যান্য বিষয় নিষ্পত্তি করা, তাই সার্বিক বিষয় বিবেচনাপূর্বক পূর্বের রেওয়াজ অনুযায়ী সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সকল কর্মচারী, সাংবাদিক কর্মচারী এবং অধিবেশন চলাকালীন দৈনিক ভিত্তিক বার্তাবাহকগণ এবং বিটিভি সংসদের কর্মরত কর্মচারীদেরকে তাদের এবং যারা যারা সংশ্লিষ্ট আছে সকলকেই চলতি 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ করোনা জয় করে বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা আমরা গড়ে তুলব। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ। আপনার সবাইকে আন্তরিক ধন্যবাদ।